আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, যেটা মাইক্রোসফট ওয়ার্ড সেইটার অল্টারনেটিভ লিব্রে রাইটারের কমপ্লিট টিউটোরিয়াল। লিব্রে অফিস রাইটার আমি প্রথম একটা ভিডিও ছেড়েছি, সেটাতে কিভাবে ইনস্টল করবেন, সেট আপ দিবেন, কিভাবে আপনার মাইক্রোসফট অফিসের মতো ইউজার ইন্টারফেসটা করবেন, সব কিছু দেখিয়ে দিয়েছি। যারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইউজার ইন্টারফেসটাকে ঠিক করবেন, তারা আগের ভিডিওটি দেখে আসুন আমার চ্যানেল থেকে। তো বন্ধুরা, অনেকেই আছে টাকা ছাড়া বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে অফিস ডাউনলোড দেয়, এতে রিস্কে পড়ে, অনেক সময় ভাইরাসের অ্যাটাক হয়। তো লিব্রে অফিসের যেই রাইটার আছে, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এইটার অল্টারনেটিভ লিব্রে রাইটার, এইটা সেম কাজ করতে পারবেন ওয়ার্ড ডকুমেন্টে আপনি যেই কাজগুলো করেন বা সবাই করে। তো মন দিয়ে ভিডিও টিউটোরিয়ালটা দেখুন। আজ এই ভিডিওতে আমি লিব্রে রাইটার মানে এমএস অফিস ওয়ার্ডের যেই অল্টারনেটিভটা আছে এটার কমপ্লিট টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং ওই টিউটোরিয়ালগুলোই দেখাবো। মনে করেন যেগুলো কাজ করতে গেলে লাগবে এবং লাগতে পারে, আর যেগুলো মনে করেন খুব বেশি 100তে 100 যাদের নলেজ আছে, সফটওয়্যার থেকে বের করে আনতে পারে প্রফেশনাল লেভেল, তারাও ওইগুলো খুব একটা ব্যবহার করে না, কিন্তু কোম্পানি দিয়ে রেখেছে, ওইগুলো আমরা দেখব না। আমরা দেখব, যেহেতু আপনি নতুন শিখছেন, স্টুডেন্ট, তো শিখবেন। দুঃখিত বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি, আমরা এই টিউটোরিয়ালে এটাই দেখব যেগুলো লাগবেই এবং লাগতে পারে এইটা, এবং 3 নম্বর ধাপ ওইটা আপাতত স্কিপ করব। পরবর্তীতে আপনাদের যদি প্রয়োজন হয়, কমেন্টে লাগে যে লাগবেই, তাহলে আমি টিউটোরিয়ালটা নিয়ে আসব। অনেকেই মন খারাপ করতে পারবেন, কিন্তু মন খারাপের কিছু নেই, ঠান্ডা মাথায় দেখুন, ব্যবহারে করতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন অভ্যস্ত হয়ে যাবেন। খুব পাওয়ারফুল একটি ফ্রি সফটওয়্যার অফিস। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। তো বন্ধুরা, এটা হলো আমাদের লিব্রে রাইটার মানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের অল্টারনেটিভ। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হলো ফাইল থেকে হেল্প পর্যন্ত, এটাকে বলে মেনু বার। আপনারা অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছেন যারা আপনার মাইক্রোসফট অফিসে কাজ করে অভ্যস্ত। ওইখানে তো আপনার ট্যাব আকারে থাকে। তো চলুন আমরা ট্যাব নিয়ে নেই। তো এটা করার জন্য এখানে যাব ভিউ, ইউজার ইন্টারফেস, ট্যাব, অ্যাপ্লাই টু রাইটার। শুধু রাইটারে আপনার ট্যাব অ্যাপ্লাই হবে, আর যদি অ্যাপ্লাই টু অল দেন সবগুলোতেই ট্যাব অ্যাপ্লাই হয়ে যাবে। ক্যালক, ইমপ্রেশন যেটা আছে, তো আমরা অ্যাপ্লাই টু রাইটার দিই, রাইটারের এটা চেঞ্জ করে দিই। এখন দেখুন ট্যাব আকারে চলে এসেছে। তো প্রথমে আছে হোম। এর আগে যাই বন্ধুরা, শর্টকাটে দেখুন এখানে আছে মেনু বার। ক্লিক করলে উপরের মেনু বারটাও চলে আসে। আমরা ফাইল ট্যাব থেকেই কাজ করব, তো মেনু বারের প্রয়োজন নেই। এখানেও আপনার শর্টকাট দেওয়া আছে, একটা জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে আপনার কাজ করার সুবিধার্থে। তো ওইটা দেখার আগে নিচে আমরা দেখি, এখানে দেখুন মাউসের কার্সারটা লক্ষ্য করুন, এখানে দেখুন জুম, এটা জুম হচ্ছে, প্লাস আর মাইনাসে দিলে জুম আউট হচ্ছে। এটা হলো আপনার সিঙ্গেল পেজ ভিউ, এটা হলো মাল্টি পেজ ভিউ। যদি আপনারা অনেকগুলো পেজ নেন তখন এটা আপনার কাজে দেয়, এটা আমরা পরবর্তীতে দেখবো। তো এখানে ডান দিকে একটা ছোট্ট অ্যারোতে ক্লিক করলে অনেক কিছু আপনার অপশন আছে, এটা আপাতত অফ থাক, আমরা পরে দেখবো এটার কাজ। ডান দিকে আপনার ক্লোজ বাটনের নিচে আপনার কিছু অপশন আছে, নিউ ডকুমেন্ট, আপনি কোনটা নেবেন, স্প্রেডশিট, ড্রয়িং, প্রেজেন্টেশন, এটা হলো মাইক্রোসফট এক্সেল এর মতো। এখানেও আছে ইউজার ইন্টারফেস, একটা অপশন কয়েক জায়গায় দেওয়া আছে। তো আমরা কাজ শুরু করি। প্রথমে এটা হলো আনডু, রিডু। যেমন ধরেন আমরা লিখলাম, এখন আমরা আনডু দিলে চলে যাবে, আবার রিডু দিলে আসবে। এটা হলো কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, যেটা আপনার মাইক্রোসফট অফিস সহ সব সফটওয়্যারই ব্যবহার করা হয়। আর এখানে একটা আছে প্রিন্টার অপশন, আপনার এখানে ক্লিক করলে, আমার তো এখানে কোনো প্রিন্টার কানেক্ট নেই কম্পিউটারে, তাই দেখাচ্ছে না। তো প্রিন্টারের নাম আসবে, এখান থেকে প্রিন্ট করতে পারবেন প্রিন্ট বাটনে ক্লিক করলে। তো এখনো কিছু লিখিনি তাই দেখাচ্ছি না, আমরা কাজ করতে থাকি, পরে দেখবো। আর এখানে আছে সেভ অপশন, কন্ট্রোল এস দিলে সেভ হবে, আর পাশে দিলে আপনার এক্সপোর্ট সেভ এস। এখানে ক্লিক করলে ফাইল ওপেন হবে, আর ছোট্ট অ্যারোতে ক্লিক করলেও আপনার দেখতে পারবেন অপশন আসছে আনলিস্টেড ওয়ান। তো আমরা প্রথমে ফাইলে ক্লিক করি, এখানে আছে নিউ, আমরা তো নিউ ডকুমেন্ট নিয়েছি, তো যদি আপনি আরো নিতে চান নিউ, এখানে ক্লিক করলে দেখুন আরেকটা ওপেন হয়ে গেছে, একসাথে দুইটা লিব্রে রাইটার। আর এখানে ছোট্ট অ্যারোতে ক্লিক করলে আপনার দেখাচ্ছে আপনি কি কি নিতে চান। এখানে আপনার স্প্রেডশিট, প্রেজেন্টেশন, যেটা আপনার এখানেও ডান দিকেও ছিল, ফাইল থেকে নিউ, বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে একই ধরনের কাজ প্রায়। তো আমরা ট্যাব গুলো দেখি আপাতত, আপনি আস্তে আস্তে কাজ করতে করতে সব দেখতে পারবেন। তো এখানে আছে
টেমপ্লেট, কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি ব্যবহার করতে পারেন। এই তো টেমপ্লেট, এখানে আপনার লোগো দিবেন, এখানে নাম, ঠিকানা, এটা একটা সিবির মতো ক্রিয়েট করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনার এখানে দিয়েছে, আর অনেকে আপনার নিজেরা টেমপ্লেট ডিজাইন করে রাখে। কিভাবে ডিজাইন করবেন সেটা আপনার কাজটা দেখলে আস্তে ধীরে আপনিও পারবেন। তারপর ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, ওই ডিজাইনটাকে আপনার কভার পেজ হিসাবে দিবেন। এটা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কভার পেজও বলে, তো কভার পেজ বা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারবেন আপনার ডিজাইন করা পেজটাকে। আর এই যে এই ছোট্ট অপশনটা দেখুন, ওপেনের এইখানেও আছে ওপেন, সাইডে ক্লিক করলে সেম ওপেন ডকুমেন্ট সেভ করে রেখেছিলাম সেইটা ওপেন করার জন্য দেখাচ্ছে। এখন কারেন্ট আছে, ক্লিয়ার লিস্ট, এডিট টেমপ্লেট, ওপেন রিমোট ফাইল, আর এটা হলো সেভ সেভে। যেমন ধরেন আপনাদের দেখাই, ধরেন আমরা এখানে কিছু কাজ করলাম, করার পর এখান থেকে সেভ দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে সেভ। তো এখানে দেখুন উপরে নাম দেখাচ্ছে আনলিস্টেড ওয়ান, আনটাইটেলড, এখনো কোনো টাইটেল দেইনি। তো এখানে এইটা করার পরে যদি আমি ধরেন আরেকটা কাজ করলাম, তো এখানে যদি সেম পেজটায় আবার সেভ দেই, তাহলে কি হবে, ওভাররাইট হয়ে যাবে, মানে আগে যেটা সেভ করেছিলাম ওই ফাইলের উপরে আবার সেভ হয়ে যাবে। তো আমি চাইছি যে আগে তো সেভ করেছি, এই কাজটা আমি আবার আর একটু ভিন্ন নামে সেভ করব, কারণ আমি আর একটু ডিজাইন করেছি বা একটু মডিফাই করেছি। কাজের ক্ষেত্রে অনেক কিছু করতে পারেন, তো সেটা করার ক্ষেত্রে আপনি চাচ্ছেন আগের ফাইলটাও থাকবে এবং এই ফাইলটাও থাকবে, তো দুইটা রাখতে চাইলে একসাথে আপনি এখানে ছোট্ট অ্যারোতে ক্লিক করবেন, পাশে এখানে দিবেন সেভ অ্যাজ। এখন দেখুন এখানে ওই যে আগের চেয়ে দেখাচ্ছে আনটাইটেল 1, এখন আমি একটা দিয়ে দিব আনটাইটেল 2 সেভ। এই যে দেখুন আমাদের এই ফাইলটা আনটাইটেল 2 হিসাবে সেভ হয়ে গেছে। আর এখানে আছে আপনার এক্সপোর্ট করার পরে এখানে দেখুন সেভ এস টাইপ, ফাইল নেমের নিচে আপনি XML, PDF ফাইল, পোর্টেবল ডকুমেন্ট বা JPG ফরম্যাট, PNG ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। আর আপনার যদি কোনো ক্লায়েন্ট বা কেউ আপনাকে রেকমেন্ড করে দেয় যে অন্য একটা ফরম্যাটে দাও, আমাকে PDF আকারে দাও, তো এখান থেকে এক্সপোর্টে গিয়ে দিতে পারবেন। আর এখানে আছে সরাসরি ডিরেক্টলি অ্যাজ PDF, এখানে ক্লিক করলে সরাসরি PDF নিয়ে নেবে। আর নিচে আছে এক্সপোর্ট EPUB ফরম্যাট, এই ডকুমেন্ট ফরম্যাটের অনেকে যদি চায় সেটা আপনি করতে পারবেন। এই গেল হাবিজাবি। আর এটা তো প্রিন্টার দেখালাম, যদি প্রিন্টার থাকে এখানে ক্লিক করলে প্রিন্টারের নাম আসবে, তারপর এখানে প্রিন্ট দিয়ে দেবেন, এখানে কয়টা পেজ নিচ্ছেন, কি লেখা আছে, প্রিন্ট পেজের সাইজ সবগুলো দেখাচ্ছে, কয়টা পেজ আপনি নিতে চান, প্রিন্ট করতে চান, একটারই আর কি, সবগুলো এখানে দেখাচ্ছে। আর এটা হলো প্রপার্টিসে ক্লিক করলে আমাদের ফাইলটার সাইজ, তারপর কখন ক্রিয়েট করেছি, মডিফাই কখন করেছি, সব কিছু আর কি দেখাচ্ছে প্রপার্টিসে। জেনারেল, তারপরে আপনার প্রপার্টিসে যাওয়ার পরে যে ডিসক্রিপশন আছে, আপনার ফাইলে আপনার টাইটেল, সাবজেক্ট, কমেন্ট, বিভিন্ন কিছু লিখে দিতে পারেন। এটা আপনার অনেকে করে, অনেকে করেও না, আপনাদের ইচ্ছা। তো আপাতত গেল ফাইল ট্যাবের কাজগুলো। পরে আমরা আসি হোম ট্যাবে আছে প্রথমে পেস্ট, কাট, কপি। তো এটা দেখানোর আগে আমাদেরকে কিছু তো লিখতে হবে, না হলে কি কাট, কপি, পেস্ট করব। তো বন্ধুরা আমরা একটা লেখা নিয়েছি, এখানে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে এখানে যদি যাই, দেখুন এটা হলো আপনার ফন্ট। আপনার কম্পিউটারে কতগুলো ফন্ট আছে সেইগুলো এটা আপনার দেখাবে। এখান থেকে আপনি যেমন সিলেক্ট করবেন লেখাটা তেমন হয়ে যাবে। দেখুন আমাদের লেখাটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা ফন্ট চেঞ্জ করেছি। যেই ফন্ট সিলেক্ট করব, বাংলা, ইংরেজি সব ধরনের ফন্ট, আপনার লেখাটা ওইভাবেই হয়ে যাবে। দেখুন আমাদের লেখাটার ফন্ট চেঞ্জ করেছি, আবার অন্যরকম হয়ে গেল। এখানে এই লেখাটা মোটা দেখাচ্ছে কারণ আমি এই যে এখানে বোল্ড সিলেক্ট করে লিখেছি, কন্ট্রোল B দিলে বোল্ড হয়ে যাবে। আর মাউসের যে কার্সারটা দেখতে পাচ্ছেন, এইটা আপনার লেখার এই সাইডে ডান সাইডে নেন বা বাম সাইডে নেওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি এইভাবে নিতে থাকেন, তাহলে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট হওয়ার পর আমরা যদি বিতে দেই, লেখাটা মোটা হয়ে গেল। ইটালিক দিলে লেখাটা একটু বাঁকা হয়ে গেল। আন্ডারলাইন দিলে লেখার নিচে আপনার লাইন চলে আসলো। আগে সিলেক্ট করে নিতে হবে, আপনি ডান দিক থেকে করেন আর বাম দিক থেকে করেন। একটা জিনিস খেয়াল করেছেন, যারা নতুন আছেন তাদের বলছি, আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই কিন্তু আপনার অ্যাপ্লাই হচ্ছে, এই নিচের লেখাগুলোতে অ্যাপ্লাই হচ্ছে না। এটাতেও যদি করতে চান তাহলে অ্যাপ্লাই করতে হবে, আপনাদের আর কি সিলেক্ট করতে হবে, সবগুলো সিলেক্ট করে। এখন আমরা যদি বি দেই, দেখুন বোল্ড হয়ে গেছে। আই দিলে ইটালিক হয়ে গেছে। তারপর ধরুন এখানে একটা লেখা, আমি এই লেখাটা মুছতে চাইছি না, বা ধরুন আপনাদের একটা সাধারণ উদাহরণ দিই, আপনার কোনো একটা বাকি লেনদেনের হিসাব করছেন, সে আপনার বাকিটা পরিশোধ করে দিয়েছে, তো আপনি এখানে চাচ্ছেন যে হিসাবের নামটা থাকবে, কিন্তু উনি যে টাকা পরিশোধ করে দিয়েছে, তো উনাকে আপনার একটা দাগ দিয়ে কাটা দিয়ে দিবেন আর কি, কলম দিয়ে, যে ওনার থেকে আপনি আর টাকা পান না বা কোনো একটা কিছু বিষয়, এখানে দাগ দিয়ে দিলেন। নামটা ঠিকই আছে, আপনার এইখানে ক্লিক করলে আবার নামটা আগের মতো হয়ে যাবে আর কি, লেখাটা চলে যাবে দাগটা। আর একটা জিনিস খেয়াল করুন, এটা সিলেক্ট করার পর আমরা এখানে দেখুন 20pt দেখাচ্ছে। এখানের একটা পাশে ড্রপ ডাউন মেনু অনেকে বলে, বা ছোট্ট অ্যারো, এখানে ক্লিক করলে দেখবেন
এখানে সাইজ আছে, এখানে 20 আছে, আমরা 32 সিলেক্ট করার সাথে সাথেই বড় হয়ে গেল। আমি যদি চাই আরো বড় করব, এটা আপনার সর্বোচ্চ এখানে 96 আছে, আর নেই, দেখুন অনেকটা বড় হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এর চেয়েও আপনি বড় করবেন, তো কিভাবে করবেন? এখানে তো নেই, কিভাবে করবেন? করতে চাইলে আপনার এই যে বক্সটা আছে না, এই নাম্বার, এখানে মাউসের কার্সারটা নেবেন, দেখছেন একটা বিন্দু লম্বা দাগ জ্বলছে নিচে, তো এটা আমরা এখানে কেটে দিয়ে যদি 100 দিই, ইন্টার প্রেস করি, একটু বড় হলো। তারপর যদি এখানে 200 দিয়ে ইন্টার করি, দেখুন আরো বড় হয়ে গেল। অথচ এখানে কিন্তু 200 নেই, আপনার যতটুকু প্রয়োজন এখানে আপনি টাইপ করলেই বড় হয়ে যাবে লেখাটা। তাছাড়া আপনি যদি চান অল্প অল্প করে বড় করবেন, তো এইটা করার জন্য যে কোনো কিছু সিলেক্ট করবেন, এখানে দেখুন ইনক্রিজ সাইজ, এখানে ক্লিক করবেন, আস্তে আস্তে বড় হচ্ছে। আবার এখানে ক্লিক করবেন পাশেরটায়, এটা হলো ছোট হচ্ছে। আর এখানে দেখুন দুইটা আপনার দেখাচ্ছে এক্স স্কোয়ার, আপনার এক্স এবং 2 দুইটা চিহ্ন যারা আপনার দেখছেন, এটা হলো আপনার সাব স্ক্রিপ্ট। এটা আপনার বিভিন্ন কিছু লেখার ক্ষেত্রে, যেমন ধরেন এখানে লেখার পরে আমি লিখবো, এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে যদি এখন লিখি, তো আমরা এখানে ক্লিক করা ছাড়া যদি এখানে নাহিদ টেক টিপস এর পাশে টিএম লিখি, দেখুন পাশাপাশি চলে আসছে। তো আমরা এটা চাচ্ছি না, তো এটা যদি এখানে ক্লিক করে তারপর লিখি, এখন দেখছেন এখানে ছোট করে নিচে লেখা হয়ে গেল সাব স্ক্রিপ্ট। তো আপনি চাইলে এখানে উপরেও লিখতে পারেন টিএম, ট্রেডমার্ক। অনেক সময় দেখবেন অনেক লেখার সাইডে কিন্তু উপরে ছোট করে ট্রেডমার্ক লেখা থাকে, তো এটা এইরকম ভাবে করে। আরেকটা ভালো যেটা আপনার উদাহরণ, সেটা হলো আপনাদের দেখাই। তো দেখুন আমরা এই উপরেরটা সিলেক্ট করার পর সাব স্ক্রিপ্ট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখে দিলাম। এটা প্রশ্ন ছাপাতে গেলে অনেক সময় কাজে লাগে, যারা আপনার স্কুলের জন্য প্রশ্নপত্র ছাপায় পরীক্ষার, তাদের জন্য এটা অনেক কাজের। তো আমাদের এইগুলো হলো, এই ক্লোন আর ক্লিয়ারটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখান থেকে ফরম্যাট, ফন্ট এইগুলো দেখছি কিভাবে বড় ছোট করা যায়। তো এখানে আমরা এটাকে আরেকটু সিলেক্ট করি, ধরেন আমরা ইপসাম টেক্সট এটাকে সিলেক্ট করলাম, এবং এখান থেকে আমরা এটাকে ক্যারেক্টার স্পেস আমরা বাড়াবো। এখানে আছে নরমাল, আমরা যদি টাইট দেই লেখাটা একটু পাশাপাশি চলে এসেছে। ভেরি টাইট দিলে লেখাটা একটার উপরে একটা উঠে গেছে, দেখুন এগুলো কিন্তু একটার উপরে একটা উঠে গেছে। তো আমরা এখান থেকে যদি লুজ দেই, একটু দূরে সরে গেছে ক্যারেক্টারগুলো, এবং ভেরি লুজ দিলে অনেকটা দূরে সরে গেছে। নরমাল দিলে সবগুলোর মতো নরমাল চলে আসলো। আপনার লেখা যদি অনেক সময় একটু স্পেস দরকার পড়ে একটার ক্যারেক্টারের থেকে আরেকটা, তো আপনি এখানে থেকে বাড়াতে পারবেন স্পেস। আর এখানে আছে কাস্টম ভ্যালু, এক্সপার্ট লোকেরা কাস্টম ভ্যালু দিয়ে নেয় আপনার কাজের ক্ষেত্রে যতটুকু আপনার রেকমেন্ড থাকে চাহিদা অনুযায়ী। তো এটা থাক। পরবর্তীতে আছে আমরা ধরুন এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে যাব আমরা ক্যারেক্টার হাইলাইট কালার বা ফিল কালার, নো ফিল বা নো ফিল, আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখুন একটা কালার চলে আসলো লেখার পিছনে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এটাকে ফিল কালারও বলে, ব্যাকগ্রাউন্ড কালারও বলে, এক একজন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। তারপর যদি আপনি কোনো কালার প্রয়োজন না পড়ে, যে আপনি চাইছেন না যে ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে, তো নো ফিল দিয়ে দিবেন, কালার চলে যাবে। তো এখানে আপনার আছে টোনাল আছে, অনেকগুলো আপনার প্রিসেট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রিসেট, চার্ট প্রিসেট, বাই ডিফল্ট টোনাল থাকে। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি কালারগুলো নিয়ে নিতে পারবেন যদি ব্যাকগ্রাউন্ডে দরকার পড়ে। আর যদি আপনি আরো এক্সপার্ট হন তাহলে কি করবেন, এখানে দেখুন কাস্টম কালার, এই রিসেন্ট কালার দেখাচ্ছে, মানে আমরা রিসেন্ট কি কোনগুলো ব্যবহার করেছি। কাস্টম কালারে ক্লিক করলে দেখুন ফটোশপের মতো একটা কালার প্যানেল ওপেন হয়ে যাবে। আপনার পছন্দ মতো আপনি কালার দিতে পারবেন, যে কোনো কালার। এখানে ভ্যালু আছে RGB, HSB, CNYK, কাজের ক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারবেন, অসংখ্য কালার দিতে পারবেন। তো ধরুন আমরা এখানে একটা নিচে কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম। তো এখানে দেখুন আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এই কালারটা দিয়ে ফেলেছি। এখন এইটা সিলেক্ট করে এই পাশে দেখুন ফন্ট কালার, এটাতে যদি আমরা এই যে ইয়েলো কালার, হলুদটা দিয়ে নিই, এখন কিন্তু লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনার ব্যাকগ্রাউন্ডের কালার যদি লেখার কালারের সাথে মিলে যায়, তখন আপনি ফন্টের কালারটা, মানে লেখা বা ফন্ট, ওইটার কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি কোনো কালার না চান, আবার সিলেক্ট করে এখান থেকে অটোমেটিক, এখান থেকে নো ফিল, দেখুন আমাদের কাজ হয়ে গেল। তারপরে আপনাদের যেটা দেখাতে চাচ্ছি এখানে এখন দেখানো যাবে। তো এখানে ধরুন আমরা সিলেক্ট করলাম এই লেখাটাকে, সিলেক্ট করে এখানে ক্লোনে ক্লিক করলাম, করার পর আমরা মাউসের কার্সারটা যেখানেই নিয়ে যে কোনো আপনার লেখার উপরে দিলেই দেখুন এটার কিন্তু সেম কালারটা হয়ে গেছে এইটার মতো। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমরা যখন এটা সিলেক্ট করে রেখে কোনো একটা জিনিসকে এইভাবে কালার করতে চাই, তো দেখুন
একটাই হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই যে মাল্টিপল কিভাবে করব, 2-3টা জায়গায় করতে হয় না, তো বারবার সিলেক্ট করে করাটা তো বিরক্তিকর। তো সেই ঝামেলা থেকে বাঁচার জন্য আপনি এইটাকে ধরেন সিলেক্ট করলাম, এইরকম ভাবে আমি এখানে আরো 2-3টাকে ডিজাইন করতে চাই, বা অনেকগুলো পেজ থাকতে পারে আপনার। সেই ক্ষেত্রে এখানে ক্লোনে এসে একসাথে ডাবল ক্লিক করবেন মাউসের লেফট বাটন তাড়াতাড়ি। তো এখানে দেখুন আমরা এখানে দিয়েছি, এখানে দিলাম, এখানে দিলাম, এখন যাচ্ছে না। আমি যতগুলো ক্লিক করব ততগুলোই কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে সেম ডিজাইন, সেম ফরম্যাট। আবার যদি এখানে ডাবল ক্লিক করি আমাদের এই চলে যাবে, নয়তো আপনার বারবার হতেই থাকবে, এটা তো সমস্যা, তাই না? তো এখন আমরা এখান থেকে দেখুন ক্লিয়ার দেখাচ্ছে, এটাতে আমরা সিলেক্ট করার পর ক্লিয়ারে ক্লিক করব, চলে গেছে। তো এইভাবে ডিজাইনগুলো আপনি যদি সরাতে চান, ওই ডিজাইন করা ডিজাইনগুলো যেগুলো করেছেন ওইগুলো বাদ দিতে চান, ক্লিয়ারে ক্লিক করলেই চলে যাবে। তারপরে আমরা বাম পাশেরটা দেখবো যে কাট কপি পেস্ট। তো এখানে এইগুলো দেখানোর আগে একটা জিনিস সিলেক্ট করতে হবে আমাদের। তো একটা সিলেক্ট করলাম, এইখান থেকে আমরা যদি এই যে কাঁচি আকারে আপনার দেখা যাচ্ছে, কেচি অনেকে বলে, এটা হলো সিজারও বলে ইংলিশে। তো এটা আপনার কাট যদি ক্লিক করি, এখান থেকে দেখুন টেক্সট লেখাটা চলে গেছে। আর এখানে এনে যদি আমরা এখানে পেস্টে ক্লিক করি কন্ট্রোল ভি, তো তখন উপর থেকে লেখাটা কিন্তু নিচে চলে এসেছে। আবার দেখুন এখানে টেক্সটটা সিলেক্ট করলাম, কাট নিচে এনে পেস্ট দিয়ে দিলাম, উপর থেকে চলে গেল, নিচে চলে আসলো। এখন যদি আমরা চাই উপরেও থাকবে এই লেখাটা, সেম লেখাটা নিচেও থাকবে, তো আমাদের ক্লিক করতে হবে কপি। দেখুন উপরে ঠিকই আছে, নিচে আমরা এনে আমরা এখানে পেস্ট দিয়ে দেব, টেক্সট ডাবল হয়ে গেছে, কপি হয়ে গেছে এখান থেকে নিচে, উপর থেকে নিচে। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো জাস্টিফাইড। আমরা দেখব এখানে সিলেক্ট করার পর সবগুলো সিলেক্ট করে নিই। এখানে দেখুন লেফট অ্যালাইন করা আছে, আমরা যদি এখন সেন্টার অ্যালাইন দিই, লেখাটা মাঝখানে থেকে মানে সেন্টার থেকে অ্যালাইন করবে ডানে বামে। দেখুন এখানে ছোট বড় ফাঁকা জায়গা আছে, মানে ডানে বামে সে অ্যালাইন করছে না, মাঝখান থেকে অ্যালাইন করছে সেন্টার। তারপর এটা সিলেক্ট করে যদি আবার রাইট অ্যালাইন দেই, দেখুন রাইট সাইডে একদম সমানভাবে আছে, কোনো বাড়তি অংশ নেই, সেম লেভেলে, কিন্তু লেফট সাইডে আপনার আছে একটু সরে গেছে এদিক সেদিক। তারপর এটা যদি সিলেক্ট করে আবার এইটা এখানে দিই আপনার জাস্টিফাইড, তো দেখুন লেখার ডান দিক এবং বাম দিক সম্পূর্ণ সমান আছে, একটাও কম নেই বেশি নেই, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, মানে এইখান থেকে লেখা কম ছিল, এটা একটু ফাঁকা রেখে সে ডান এবং বাম সমানভাবে অ্যালাইন করছে। এটা অনেক সময় বইলে যারা লেখে তারা এইভাবে ব্যবহার করে, সুন্দর দেখা যাওয়ার জন্য লেখা। তারপরে উপরে আছে বন্ধুরা বুলেট। তো বুলেট কিভাবে ব্যবহার করে সেটা আমরা দেখি চলুন। তো এখানে দেখুন আমরা নিয়েছি 1 2 3 4, একটা কম নেই। তো আমরা একটা লেখা নিলাম, লেখা নেওয়ার পরে এগুলো সিলেক্ট করব, করার পর এখানে যদি বুলেটে ক্লিক করি, দেখুন বুলেট চলে এসেছে। তো এই লেখাটাকে বুলেট দেওয়ার জন্য আমাদের আগে লেখাটাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে ক্লিক করলাম, বুলেট সিলেক্ট করলাম, বুলেট চলে আসলো। এই বুলেটের আপনার ডিজাইন আকার চেঞ্জ করতে চাইলে এখানে ছোট ড্রপ ডাউন মেনু বা অ্যারো আছে, এখানে ক্লিক করবেন বিন্দুতে, দেখুন এটা ডিজাইনটা আপনার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অনেকে যারা বই প্রেমী আছেন, বই পড়ালেখা করেন, বই দেখবেন অনেক বইতে এরকম ভাবে থাকে। তো ধরেন আমরা একটা লেখলাম, বুলেট দেওয়ার পর তো আমরা এখান থেকে ডাইরেক্ট এই লেখার পেছনে মাউসের কার্সারটা থাকার পর আমরা ইন্টার ক্লিক করব, আরেকটা বুলেট চলে আসবে, এখানে লেখালেখি করবেন, আবার ইন্টার দিবেন, আবার আরেকটা বুলেট চলে আসবে, লিখতে থাকবেন। এইভাবে আপনি জাস্ট ইন্টার দিলেই বুলেট চলে আসবে। তো আমরা এটাকে আবার সিলেক্ট করব, এইখানে দেখুন পাশে আছে আপনার, এটা হলো শুধু বুলেট চিহ্ন, কিন্তু আপনি যদি নাম্বার দিতে চান, নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে এখানে দিতে পারেন। দেখুন 1 2 3 4 চলে এসেছে। এখানে যদি ইন্টার দিয়ে লিখতে থাকেন আবার চলে আসবে 5। তো সিলেক্ট করে আপনি যদি চাচ্ছেন যে 1 2 3 দিবেন, এই যে এইরকম ব্র্যাকেট বাদে শুধু ডট থাকবে, দেখুন 1 2 3 পরে আপনার ডট আছে, ডাবল ব্র্যাকেট আছে, এখানে ডিজাইন দেওয়া আছে, আপনার একটার পরে একটা সিলেক্ট করবেন যে 1 2 3 রোমান সংখ্যা এটাকে বলে। তারপর ধরেন বড় হাতের ABCD, ছোট হাতের ABCD, অনেক কিছুই দেওয়া আছে। আর পাশেরটা হলো আপনার দেখুন এখানে অনেকগুলো ডিজাইন একসাথে দেওয়া আছে। তারপর আপনার এখানে দেখুন চিহ্ন আছে বিভিন্ন ধরনের, যেমন এই চিহ্নটা অনেকেই পরিচিত হবেন এই ধরনের চিহ্নর সাথে। আমরা ইন্টারে ক্লিক করব, লিখবো, আবার ইন্টারে ক্লিক করে এখন যদি ট্যাব প্রেস করি, দেখুন চিহ্নটা চলে গেছে এখানে। আবার ইন্টার দিয়ে ট্যাব প্রেস করব, দেখুন বুলেটগুলো চেঞ্জ হয়ে গেছে, ইন্টার ট্যাব আবার চেঞ্জ হয়ে গেছে, বিন্দুটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আপনার এখানে সিলেক্ট করার পরে এটাই হচ্ছে। তারপর যদি আমরা এটা সিলেক্ট করে সবগুলো ABCD দেই, ABCDও হবে, ইন্টার ট্যাব আই চলে আসলো। এরকম ডিজাইন শুধু বুলেট, এইগুলো আপনার খুব কম ব্যবহার হয় আমার, আপনারা দেখতে পারেন আপনাদের কাজে লাগে কিনা।
তো দেখুন বন্ধুরা, এখানে আছে ইনডেন্ট। আমরা ধরুন এই লেখাটাকে সিলেক্ট করলাম এবং এটাকে একটু ডান দিকে সরাতে চাইছি, তো আমরা ইনক্রিজ ইনডেন্ট দিব, দেখুন ডান দিকে সরে যাচ্ছে। আর ডিক্রিজ ইনডেন্ট এটা দিলে আবার বাম দিকে চলে আসে, মানে বুঝতে পেরেছেন তো। তো এখন আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব, তারপর নিচে আছে দেখুন লাইন স্পেসিং, এখানে আপনার 1 দেওয়া আছে। আমরা যদি 1.15 দিই, একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব বেড়ে গেল। এইখানে যদি 2 দেই, দেখুন অনেকটা দূরত্ব বেড়ে গেছে। আর এখানে লাইনের দূরত্ব আপনার দেওয়া আছে, আপনি কাস্টম সিলেক্ট করতে পারবেন যারা অ্যাডভান্স আছে, কিন্তু এত ফাঁকা দিয়ে আপনার কে লেখে, এত প্রয়োজন পড়ে না, কিন্তু দিয়ে রেখেছে আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তো আপনি ফাঁকা জায়গা তৈরি করতে পারবেন। আর এখানে দেখুন একটা প্যারাগ্রাফ সিলেক্ট করা আছে, আপনার পি দিয়ে বোঝাচ্ছে, এটা হলো লেফট থেকে রাইটে। আমরা যাই কিছু লিখবো লেফট থেকে এখন রাইটে যাব। আর এটা যদি আপনার এখানে যদি পাশেরটাই ক্লিক করি, তো এখন দেখুন রাইট সাইড থেকে আমরা যাই করব লেফট সাইডে যাবে। আরবি লেখার ক্ষেত্রে এরকম হয়, ডান থেকে বামে যাওয়া যায়, আপনি যেদিকে সিলেক্ট করবেন সেই দিকেই হবে। আর এই নিচেরটা হলো প্যারাগ্রাফ। ধরুন আমরা এখানে প্যারাগ্রাফ লেখার পরে আপনি যদি এখানে প্যারাগ্রাফে ক্লিক করেন, তাহলে আপনার দেখা যাবে এখানে দেখুন 2টা ডট আছে, মানে এখানে স্পেস 2টা আছে, লেখার মাঝে একটা স্পেস আমাদের থাকবে। এখানে একটা ভুল ধরিয়ে দিয়েছে, এটাকে দিলাম, দেখুন একটা এখন ডট, মানে একটা স্পেস আছে। এটা যারা প্যারাগ্রাফ টাইপ করে বেশি, তাদের এটা আপনার প্রয়োজন পড়ে। আমরা আপাতত আমার এটা প্রয়োজন পড়ে না, আপনারা দেখতে পারেন। তারপরে এখানে যেটা আছে আরেকটা, যেমন ধরেন এখানে দিয়েছি না ব্যাকগ্রাউন্ড কালার বা ফিল কালার, যেটা বললেন সেম জিনিসটা এখানে আছে। এখানে ক্লিক করলাম, সেম ভাবে কালার দিতে পারবো লেখার পেছনে। একই কাজ 2-3 জায়গায় দিয়ে রেখেছে ওরা কাজের সুবিধার ক্ষেত্রে। আর এটাকে সম্পূর্ণ সিলেক্ট করার পর ডিফল্ট প্যারাগ্রাফে আপনার লেখা হচ্ছে আমাদের। তো বডি টেক্সট দিলে সম্পূর্ণ বডি টেক্সট হয়ে যাবে, হেডলাইন দিলে হেডলাইনের আকৃতি হয়ে যাবে। এখানে কিছু ডিজাইন দিয়ে দিয়েছে, হেডলাইন 1, 2, 3, এই ডিজাইনগুলো আসলে দিয়ে রেখেছে। এখানে অনেকে ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ লোকেরই এই রেডিমেড ডিজাইনটা পছন্দ হয় না, নিজের মন মতো আর কি দিয়ে নেয় সবাই। আমিও আমার মন মতো দেওয়াই পছন্দ করি। তো এটা গেলো হোম ট্যাবের কাজ। এখানে দেখুন টেবিল দেখাচ্ছে, টেবিল কতগুলো নিতে চায়, পিকচার এইগুলো ইনসার্ট আমরা কিন্তু এইখান থেকেও করতে পারি। এই যে দেখুন টেবিল আছে, পিকচার আছে, তো আমরা এই কাজগুলো ইনসার্ট ট্যাবেও করতে পারি। কিন্তু ইনসার্ট ট্যাবের অনেকগুলো কাজ এখানে দিয়েছে, যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন তো করতে গেলে, তো এইগুলো দেখতে হলে সম্পূর্ণভাবে আমাদের ইনসার্ট ট্যাব দেখতে হবে। এইগুলোর কাজ আপনি ইনসার্ট ট্যাবের কাজগুলো আপনি দেখেন, এইখানের চিহ্নগুলো যদি করেন সবগুলো, তাহলে হোম ট্যাবের এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া এখানে দেখুন একটা জুম বাটন আছে, তো আমরা এখানে জুম না ক্লিক করে নিচে আসি, মাউসের লেফট কার্সারে ক্লিক করে এখানে দেখুন মাইনাসে দিলে জুম আউট হচ্ছে, প্লাসে দিলে জুম ইন হচ্ছে। আর এখানে দেখুন দেখাচ্ছে সিঙ্গেল পেজ ভিউ, একটা পেজ দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, মাল্টি পেজ ভিউ আসবে, যতগুলো পেজ নেবেন সিরিয়ালে পাশাপাশি দুইটা করে এরকম ভাবে আসবে। আর এটা হলো আপনার বুক ভিউ, বইয়ের আকারে লেখা যদি ক্লিক লেগে অন্যরকম হয়ে যায়, তো আপনি এখানে সিঙ্গেল ভিউ দিলে কিন্তু আবার আগের মতো চলে আসবে। আর এখানে দেখুন আমাদের কিবোর্ড ইংলিশ ইউকে আছে, আমরা ফার্স্ট পেজে আসি, এখানে 123টা ওয়ার্ড লিখেছি, 714টা ক্যারেক্টার আছে আমাদের এই 2 পেজে। এখানে দেখুন 2টা পেজ দেখাচ্ছে। আমরা এখানে যদি পেজে ক্লিক করি, এখানে 1-এ আছে, আমি এখানে যদি 2 দিয়ে ওকে দিই, আমরা পেজ 2-তে চলে যাব। এরকম এটা হলো শর্টকাট। ধরেন 100টা পেজ আছে, এখানে ক্লিক করে পেজ নাম্বারটা দিয়ে ওকে দেবেন, ঠিক সেই পেজেই চলে যাবেন আপনারা। এই যে এখানে দেখুন ইনসার্ট পেজ বা পেজ ব্রেক, এটা আমরা ইনসার্ট ট্যাবে গেলেই চলে। তো আমরা হোম ট্যাবের কাজগুলো আপাতত দেখেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের অল্টারনেটিভ, লিব্রে ক্যালক, পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ, লিব্রে ইমপ্রেস এইগুলো দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে দেবে। ধন্যবাদ।